আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই আছো, তাহলে শুরু করা যাক। আয়নিক যৌগ। আয়নিক যৌগ কি? আয়নিক যৌগ বলার আগে আগে আমরা জিনিসটা শিখতে হবে, সেটা হচ্ছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন। তো আমাদের আমাদের বইতে তিন ধরনের বন্ধনের কথা আলোচনা করা আছে। বন্ধন, রাসায়নিক বন্ধন যেটা, রাসায়নিক বন্ধন আমাদের বইতে তিন ধরনের আলোচনা করা আছে। তো কি কি? তিন ধরনের মধ্যে প্রথম যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আয়নিক যৌগ বা আয়নিক বন্ধন যেটা। তারপরে দুই নাম্বার যেটা আছে সেটা হচ্ছে সমযোজী বন্ধন। এবং তিন নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ধাতব বন্ধন। এবং এই তিনটা বন্ধনের ভিতরে তোমাদের ফুল সিলেবাসে কিন্তু সবগুলো বন্ধনই ছিল, বাট আনফরচুনেটলি তোমাদের ধাতব বন্ধনটা নেই। এই দুইটা বন্ধন পড়লে আমাদের হয়ে যাবে, ধাতব বন্ধনটা আমাদের আউট অফ সিলেবাস। যদি স্কুলের প্রশ্নে পরীক্ষায় আসে তাহলে কিছু করার নাই, বাট বোর্ড পরীক্ষায় যদি আসে তাহলে সেটা হচ্ছে তোমার মানে ফ্রি নাম্বার দিয়ে দিবে তোমাদেরকে, অটোমার্ক। কারণ ধাতব বন্ধন আমাদের সিলেবাসের বাহিরে। হ্যাঁ, ওই ফ্রি মার্কস দিয়ে দিবে, কারণ সিলেবাসের বাইরে একটা প্রশ্ন আসবে না, সেই আশা থেকে লাভ নাই। আয়নিক বন্ধন প্রথমে যেটা শিখতে হবে, তো আয়নিক বন্ধন বোঝার জন্য প্রথমে জানতে হবে যে এদের কাদের মধ্যে আয়নিক বন্ধন গঠন হয়। তোমাদের আমি ধাতু অধাতু শিখাইছি, ধাতু অধাতুর যোজনী টোজনী কিভাবে চিনবা, কোন গ্রুপকে ধাতু বলা হয়, এগুলা এগুলো আমি লিখে দিছিলাম তোমাদেরকে। তো আয়নিক বন্ধন তৈরি করবে হচ্ছে ধাতু এবং ধাতু। ধাতু এবং ধাতু মিলে হচ্ছে আয়নিক বন্ধন তৈরি করবে। দ্বিতীয় কথা হচ্ছে, এরা যে আয়নিক বন্ধন তৈরি করবে এদের মধ্যে একটা বল কাজ করবে, একটা ফোর্স কাজ করবে। যেই ফোর্সের কারণেই তারা হচ্ছে বন্ধন গঠন করবে। মানে ধাতু আর ধাতু কেন তারা একত্রিত হবে, একটা বলের কারণে। সেই বলটা কি? সেই বলটা হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, এটা পড়বা। এটা কোন অধ্যায়ে পড়বা? সেটা হচ্ছে ফিজিক্সের চ্যাপ্টার 10-এ পড়বা। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। আচ্ছা, তাহলে ধাতু প্লাস অধাতু মিলে কাজ করবে এবং স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এদের মাঝখানে কাজ করবে, ঠিক আছে? তাহলে এই দুইটা বৈশিষ্ট্য মাস্ট থাকা লাগবে, তারপরে আয়নিক বন্ধন তৈরি হবে। তো এখন আমরা দেখব যে আয়নিক যৌগ কারা। আয়নিক যৌগ, আয়নিক যৌগ আমি যে সংজ্ঞাটা লিখে দিব এটাই তোমাদের পারতে হবে কিন্তু। আচ্ছা, তো ধাতু এবং ধাতু, ধাতু এবং ধাতু বন্ধন গঠনের সময়, ধাতু এবং ধাতু বন্ধন গঠনের সময়, আমি একটা জিনিস ভুল লিখছি না, ধাতু এবং অধাতু না, তোমরা বলবা না। ধাতু এবং অধাতু, ধাতু এবং অধাতু মিলে হচ্ছে বন্ধন গঠন করে। ধাতু এবং অধাতু বন্ধন গঠনের সময় ধাতু কি করে? ধাতু ইলেকট্রন ত্যাগ করে। ধাতু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয় এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করে, অধাতু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। দেখো সংজ্ঞা আগেই বোঝা লাগবে না, সংজ্ঞা আমি ভাঙাই ভাঙাই বুঝাই দিব। অ্যানায়নে পরিণত হয়। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে
ক্যাটায়ন এবং অ্যানায়ন স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে যে বন্ধন গঠন করে তাকে আয়নিক বন্ধন বলা হয়। তাকে আয়নিক বন্ধন বলে। এই সংজ্ঞায় দিতে হবে কিন্তু আয়নিক বন্ধনের সংজ্ঞা চাইলে। তাকে আয়নিক বন্ধন বলে। আচ্ছা, নেক্সট। তাহলে আয়নিক যৌগ কারা? আয়নিক বন্ধন দ্বারা গঠিত যে যৌগগুলো আছে। হ্যাঁ, বলো। আচ্ছা, ওইটা হচ্ছে আমাদের প্রফেসর, বুঝছো? তো আমরা চিনতাম না। হ্যাঁ হ্যাঁ, উনি হচ্ছে 2013 সালে আটক হয়েছিল। তো উনি কিন্তু এগুলো কিছুই বলে নাই, হুট করে অনলাইনে ভাইরাল হয়ে গেছে। উনি নিজেও জানতো না যে ভাইরাল হয়ে যাবে। তো ওই সময় উনি আটক হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে আর কি। হ্যাঁ, তখন ক্লাস 10-এ পড়তো, 2013 সালে আর কি। হ্যাঁ, প্রফেসর এখন এটা কেউ জানতো না যে উনি এই টাইমে আটক হয়েছিল। ওই টাইমে আটক কেন হয়েছিল সেটা হচ্ছে ওই আওয়ামী লীগের কারণে। আমাদের বলবে কেন? এগুলো ব্যাকগ্রাউন্ডকে কেউ বলে? রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কেউ কাউরে বলে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সাহস। অবশ্যই সাহস বেশি। আমাদের উনি ইকোনমিক্সের ক্লাস নিছে। আচ্ছা, আয়নিক বন্ধন দ্বারা গঠিত যৌগকে আয়নিক যৌগ বলা হয়। তাহলে দেখবা যে এখানে আমি দুইটা টার্ম লিখছি, একটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন। এই জিনিসটা কিন্তু আমাদের জানা নাই। এই যে অ্যানায়ন লিখছি আমি, আর হচ্ছে আরেকটা লিখছি সেটা হচ্ছে ক্যাটায়ন। এই টার্মগুলো সম্পর্কে আমাদের জানা থাকা লাগবে। আচ্ছা, তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নটাকে স্টাডি করতে হবে আমাদের। আচ্ছা, আজকে সবকিছু অনেক স্লো কাজ করতেছে। তাহলে প্রথমে জানতে হবে ক্যাটায়ন কি। ক্যাটায়ন ধাতু ইলেকট্রন ত্যাগ করে যে আয়নে পরিণত হয় তাকে ক্যাটায়ন বলা হয়। যেমন সোডিয়াম একটা ধাতু, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে। এখন বলতে পারো ভাই ওই একটা ইলেকট্রনই কেন ত্যাগ করবে? ধাতু বুঝলাম যে ধাতু ইলেকট্রন ত্যাগ করে, কিন্তু ওই একটাই কেন ত্যাগ করবে? কারণ ওর যোজনী হচ্ছে এক। যার যোজনী যত, সে ততগুলো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে। তাহলে যোজনী জিনিসটা কি ছিল? যোজনীর সংজ্ঞাটা পড়াইছি কিন্তু। যোজনীর সংজ্ঞাটা ছিল যার যোজনী যত, সে ততগুলো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করবে। এখন ত্যাগ বা গ্রহণ বলতে বুঝাচ্ছি যে ধাতু হইলে ত্যাগ করবে আর অধাতু হইলে গ্রহণ করবে। তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে দিল, তাহলে সোডিয়ামের একটা ইলেকট্রনের অভাব হয়ে যাবে না? দেখো, সোডিয়াম নিরপেক্ষ একটা অবস্থায় ছিল। এখান থেকে তুমি যদি মাইনাস চার্জ বের করে ফেলো, ইলেকট্রন বের করে ফেলো, তাহলে ওর এখানে পজিটিভ চার্জ বেড়ে যাবে অবশ্যই। নিউট্রাল অবস্থায় ছিল। তাহলে সেটা কিসে পরিণত হবে এখন? সোডিয়াম প্লাসে পরিণত হবে। অবশ্যই আয়ন। সাইড টকিং। আচ্ছা, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ত্যাগ হয়ে গেলে সোডিয়াম প্লাস, এটা একটা সোডিয়াম আয়ন। হ্যাঁ, এটা একটা পজিটিভ আয়ন। কারণ যে পরিমাণ এনার্জি দেওয়া দরকার সেই এনার্জি আমাদের পরিবেশে নাই। আমরা দিতে পারি না, সে এনার্জি দিতে পারি না। হ্যাঁ, উত্তেজিত করা গেল কাজ হবে না। উত্তেজিত হবে না। হ্যাঁ, এটা ভাই ওদের লেভেলে নাই ভাই। আচ্ছা, পজিটিভ আয়ন।
পজিটিভ আয়ন অথবা বলা হয় পজিটিভ চার্জ, তখন এটা চার্জ হিসাবে কাজ করতে পারে। আবার এটাকে বলা হয় পজিটিভ আধান। আচ্ছা, পজিটিভ আয়ন বা পজিটিভ চার্জ বা পজিটিভ আধান। আচ্ছা, এই যে এই তিনটা জিনিস যে বললাম না, এই তিনটা জিনিসকে এক কথায় ক্যাটায়ন বলা হয়। এই তিনটা জিনিসকে একসাথে ক্যাটায়ন বলা হয়। ঠিক আছে, তাহলে এবার সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি আমি লিখি, ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। কেন? তার যোজনী হচ্ছে 2, এর জন্য সে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে ম্যাগনেসিয়াম। হ্যাঁ বলো। এগুলো কেমন ধরনের প্রশ্ন ক্লাসের মাঝখানে? এ তো অফ টপিক। আচ্ছা, ওইটা বুঝাইছি হচ্ছে, না রুকি বলা, এটা হচ্ছে আমি বুঝাইছি হচ্ছে কার্ভ টাইম। কার্ভ টাইম মানে হচ্ছে সময়টা বক্ররেখার মতো আর কি, এটা বুঝাইছি। আর লাস্ট ডে অফ 1/4 এটা বুঝাচ্ছি হচ্ছে আমার 4 বছরের 1 বছর শেষ, তাই বুঝাইছি। বুঝছো? 4 ভাগের 1 ভাগ শেষ আমার আর কি। 25% ইঞ্জিনিয়ারিং ডান, 100%-এর ভিতরে 25%। হ্যাঁ, মানে এই যে 1/4 লিখছি না, মানে 4 ভাগের 1 ভাগ আমার শেষ। এটাও সমান সমান হচ্ছে হ্যাঁ, না, 25% হয়েছে মাত্র, বাকি আছে, সামনে হবে 3 বছর। 3 বছর। আচ্ছা, ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ পরিণত হবে, আর সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হবে। আচ্ছা, তোমরা বলো তো ক্লোরিন কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? বলো, ক্লোরিন কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? হ্যাঁ হ্যাঁ, ক্লোরিন 17। সেটাই তো কথা, এর জন্য তো জিজ্ঞেস করলাম, ক্লোরিন তো একটা অধাতু, অধাতু কখনো ইলেকট্রন ত্যাগ করে না। অধাতু কারা ধাতু কারা এই লিস্ট কিন্তু আমি তোমাদের দিয়ে দিছি, লিস্ট করাই দিছিলাম, ওই লিস্ট মুখস্থ করবা, ইনাফ। এই অধ্যায় একদম সহজ হয়ে যাবে আর কি। ধাতু অধাতু চিনতে হয়, যোজনী জানতে হয়, তাহলে এই অধ্যায় সহজ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে ক্যাটায়ন বুঝলাম, এবার আসো অ্যানায়ন। অ্যানায়ন, অ্যানায়নটা কি? অ্যানায়ন হচ্ছে অধাতু ইলেকট্রন গ্রহণ করে যে আয়নে পরিণত হয়, তাকে অ্যানায়ন বলা হয়। আচ্ছা, যেমন ক্লোরিন, ক্লোরিন হচ্ছে ক্লোরিনের অষ্টক পূরণের জন্য একটা ইলেকট্রন গ্রহণ করা দরকার। আরো স্পেসিফিক্যালি যদি বলি আমি, ক্লোরিনের যোজনী হচ্ছে 1, দ্যাটস ওয়াই সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, কারণ সে অধাতু তাই গ্রহণ করবে, আর যোজনী হচ্ছে 1 তাই একটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে ক্লোরিন প্লাস একটা ইলেকট্রন কি তৈরি করবে? ক্লোরিন মাইনাস, চার্জের পরিমাণ বেড়ে যাবে, নেগেটিভ চার্জ বেড়ে যাবে, তাই ক্লোরিন মাইনাসে পরিণত হবে। এবং এটা একটা ঋণাত্মক আয়ন। দেখো, কোনো কিছুর উপরে যদি তোমার চার্জ থাকে, মানে প্লাস মাইনাস দেওয়া থাকে, তাহলে সেটাকে আয়ন বলা হয়। ঠিক আছে, তখন সেটাকে কিন্তু আর মৌলও বলতে পারবে না, সেটাকে তখন আয়ন বলা হয় বা চার্জিত বলা হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে এখন একটা ঋণাত্মক আয়ন, অথবা বলতে পারো ঋণাত্মক চার্জ, অথবা কি বলতে পারো, ঋণাত্মক আধান। তিনটা নামেই এটাকে ডাকা যায়। তো এই জিনিসগুলো হচ্ছে টোটালটাকে একসাথে কি বলা হয়? টোটালটাকে একসাথে বলা হয় অ্যানায়ন। অ্যানায়ন। তাহলে অ্যানায়ন কারা?
অ্যানায়ন হচ্ছে অধাতু, যারা যারা হচ্ছে অধাতু তারা হচ্ছে অ্যানায়ন তৈরি করবে, আর যারা হচ্ছে ধাতু তারা হচ্ছে ক্যাটায়ন তৈরি করবে। তাহলে জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আর ধাতু ইলেকট্রন ত্যাগ করবে, অধাতুগুলো হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে। অধাতু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, আর ধাতু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। ধনাত্মক আয়নটাকে বলা হয় ক্যাটায়ন, আর ঋণাত্মক আয়নটাকে বলা হয় অ্যানায়ন। ওকে, ঠিক আছে, তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন শেষ। তাহলে এবার আয়নিক যৌগের যে সংজ্ঞাটা আছে সেখানে আসি। ধাতু এবং অধাতু বন্ধন গঠনের সময়, এখন ধাতু এবং অধাতু কেন বন্ধন গঠন করবে? কারণ হচ্ছে তাদের অষ্টক পূর্ণ করার জন্য। ধাতুরও শেষ কক্ষপথে অষ্টক পূর্ণ করতে হবে, অধাতুরও শেষ কক্ষপথে কি করতে হবে? অষ্টক পূর্ণ করতে হবে। এখন অধাতুর অষ্টক পূর্ণ করার জন্য ইলেকট্রন দরকার, আর ধাতুর অষ্টক পূর্ণ করার জন্য ইলেকট্রন ছেড়ে দেওয়া দরকার। তাহলে ধাতু ইলেকট্রন ছেড়ে দিবে এবং অধাতু সেই ইলেকট্রন গ্রহণ করবে, এবং তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হবে, সেটা হচ্ছে আয়নিক বন্ধন। এটা কেন বন্ধনটা গঠিত হয় সেটা আমরা দেখবো এখন, ঠিক আছে? কেন কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখব। তো আয়নিক যৌগ কারা হইতে পারে? আমি কিছু আয়নিক যৌগের যে স্যাম্পল গুলো আছে সেগুলো লিখে দিচ্ছি। আয়নিক যৌগ এগুলোর কিছু স্যাম্পল আছে, তো এগুলো লিখে দিচ্ছি। এগুলো থেকে কমন পড়ে যায় মোটামুটি। এই ধরো যে প্রথমে যেটা সহজ সরল NaCl, তারপর ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, ক্যালসিয়াম ক্লোরাইড Cl2। কিভাবে চিনবা এগুলো আয়নিক যৌগ? দেখো, একটা ধাতু একটা অধাতু, একটা ধাতু একটা অধাতু। সবসময় মনে রাখবা ধাতুটা হচ্ছে বামে থাকবে আর অধাতু ডানে থাকবে। দেখো NaCl, এখানে বামে কে? বামে হচ্ছে ধাতু আর ডানে হচ্ছে অধাতু। তো এই জিনিসটা যাতে মাথায় থাকে, তাহলে আইডেন্টিফাই করতে পারবা ইজিলি কে ইলেকট্রন ত্যাগ করবে কে গ্রহণ করবে। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। আচ্ছা, এটা সোডিয়াম ক্লোরাইড NaCl হইলো, এটা MgCl কেন হইলো না? তো MgCl কেন হইলো না? MgCl2 কেন হইলো? এটা বলতে পারবা? বলতে পারবা এটা? হ্যাঁ হ্যাঁ, একটার যোজনী আরেকটার পাশে গিয়ে বসে। সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, তো এটা দেওয়ার দরকার নাই। বাট ম্যাগনেসিয়ামের যোজনী 2, দ্যাটস ওয়াই হচ্ছে একটার যোজনী আরেকটার পাশে গিয়ে বসে। এটা কিন্তু আমি এক্সপ্লেইন করেছি গত ক্লাসে, যদিও রকিবুল ছিল না, বাট পারেও। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, দেন হচ্ছে কি কি হইতে পারে আরো? অনেক কিছুই তো হয়, কিন্তু একসাথে তো এতগুলো মাথায় আসে না। তারপর হইতে পারে BeCl2, তারপর NaF, MgF2, তারপরে MgO, Na2O, তারপরে AlCl3, AgCl মানে সিলভার ক্লোরাইড, AgCl মানে হচ্ছে সিলভার ক্লোরাইড। তো আরো অনেক আছে, KCl বলা যায়, KCl বলা যায়, তারপরে NaBr, NaBr বলা যায়, এই এক্সেট্রা আর কি। আরো অনেক কিছু আছে, অনেক কিছুই বলা যায়, অনেক যৌগই আছে আমাদের আয়নিক যৌগ হিসাবে। তো সবসময় খেয়াল রাখবা আয়নিক যৌগতে ধাতু থাকবেই। ধাতু থাকবে হচ্ছে প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে অধাতু। প্রথমটা ধাতু, দ্বিতীয়টা হচ্ছে অধাতু। এটা মাথায় রাখলেই হয় মোটামুটি, আর যোজনই জানতে হবে। তো এখান থেকে আমি যে কোনো একটা দেখাই, একদম সহজ সরল সাধারণভাবে প্রথমে একটা দেখাই। যেমন মনে করো যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা দেখাই প্রথমে। তো প্রথমে তোমরা কি করবা? তোমরা সৃজনশীল কিভাবে লিখবা? প্রথমে এটা ঘ নাম্বার প্রশ্নে আসবে অথবা গ নাম্বারে আসবে। ধরো ঘ নাম্বারে আসছে, ধরো ঘ নাম্বারে আসছে, তো প্রথমে এখানে কি করবা? প্রথমে তোমাদের একটু আইডেন্টিফাই করতে হবে যে কোনটাকে কোন মৌল বলা হয়, কোনটাকে কোন মৌল বলা হয়, কোনটাকে কোন মৌল বলা হয়, সেই মৌলটাকে আইডেন্টিফাই করতে হয়। কারণ মৌলগুলো সরাসরি আমাদের হচ্ছে দেওয়া থাকে না, সরাসরি প্রশ্নে মৌলগুলো আমাদের দেওয়া থাকে না। দ্যাটস ওয়াই ওইটা হচ্ছে আইডেন্টিফাই করতে হয়। প্রথমে আইডেন্টিফাই করে আমরা এই যেখানে লিখবো, এখানে যে এতটুকুতে অংশে আমরা আইডেন্টিফিকেশন লিখবো। আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন কেমন? যে উদ্দীপকের 1 নং মৌলটি হচ্ছে ম্যাগনেসিয়াম, 2 নং মৌলটি হচ্ছে ক্লোরিন। ঠিক আছে, এইভাবে আইডেন্টিফাই করবো আগে। তাহলে প্রথমটুকুতে করবো হচ্ছে আইডেন্টিফিকেশন। প্রথমে লিখবা আইডেন্টিফিকেশন, হ্যাঁ। তারপরে আমি দ্বিতীয় আরেকটা বক্স করে দিচ্ছি, একটা স্পেস দিবা, এখানে স্পেস করে এইখানে লিখবা হচ্ছে আয়নিক যৌগের সংজ্ঞাটা লিখবা। আয়নিক যৌগের কি লিখবা? সংজ্ঞা। যে বড় সংজ্ঞাটা লিখে দিছি না আমি, এই যে পুরোটা, এই পুরোটা লিখবা। ঘ ঘ ঘ, এটা খ না তো? 4 নাম্বার।
না না না, আমি বক্স দিয়ে স্টেপ বোঝাচ্ছি তোমাদের। স্টেপ, বক্স করতে হবে না। আচ্ছা, আয়নিক যৌগের সংজ্ঞা দিবা এখানে। আয়নিক যৌগের সংজ্ঞা দিয়ে দেখবা যে অর্ধেক পেজ ভরে গেছে, এই দুইটা লিখতে গেলেই অর্ধেক পেজ ভরে যাবে। নেক্সটে যেটা করবা, তুমি যেটা যেটা পাইছো, তোমার একটা পাইছো কি ম্যাগনেসিয়াম, আর একটা পাইছো ক্লোরিন। এইবার ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস দিবা। ম্যাগনেসিয়াম 12, 1s2, 2s2, 2p6, 3s2। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস দিলা। এরপরে দিবা হচ্ছে আবার ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। ক্লোরিন 17, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। তাহলে তারপরে কি দিব আমরা? ইলেকট্রন বিন্যাস দিব। ইলেকট্রন বিন্যাস দিয়ে এখন আমরা কথাবার্তা মেইন লেখা শুরু করব। আবার লেখা শুরু করব যে এখানে আমি একটা লিখে দিচ্ছি, এরকম ভাবে সবগুলাই করতে পারবা। এখানে ম্যাগনেসিয়াম ধাতু, যার শেষ কক্ষপথে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে মোট? শেষ কক্ষপথে আছে দুইটা। শেষ কক্ষপথে দুটি ইলেকট্রন বিদ্যমান। এই যে দেখো, শেষ কক্ষপথে দুইটি ইলেকট্রন বিদ্যমান। তার অষ্টক পূরণের জন্য বন্ধন গঠন কেন করে? অষ্টক পূর্ণ করার জন্য। তার অষ্টক পূরণের জন্য আরো 6টি ইলেকট্রন দরকার। দুইটা আছে, আরো 6টা হইলেই তো 8টা হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে আরো কয়টা ইলেকট্রন দরকার? 6টা। আরো 6টি ইলেকট্রন দরকার বা প্রয়োজন। কিন্তু 6টি ইলেকট্রন গ্রহণ করার চেয়ে 6টি ইলেকট্রন গ্রহণ করার চেয়ে 2টি ইলেকট্রন ত্যাগ করা সহজ। 6টি ইলেকট্রন গ্রহণ করার চেয়ে ও যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে দেয়, এটা যদি বাদ হয়ে যায়, দেখো শেষ কক্ষপথে 8টা হবে। আমরা এমনিতেও তো জানি যে ওই ইলেকট্রন ত্যাগ করবে, তাই না? ওই একটু কথাটাকে ঘুরায় পেঁচায় লিখবা আর কি, খাতা তো পেজ ভরতে হবে। তাহলে কিন্তু 6টি ইলেকট্রন গ্রহণ করার চেয়ে 2টি ইলেকট্রন ত্যাগ করা সহজ। আবার ম্যাগনেসিয়াম একটি ধাতু। ম্যাগনেসিয়াম একটি ধাতু, তাই সে 2টি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়। 2টি ইলেকট্রন ত্যাগ করলে তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হবে? 2টায় ত্যাগ করে দিছে, শেষ কক্ষপথে 8টা হয়ে যাবে। আর দ্যাটস ওয়াই সে অষ্টক পূর্ণ করতে পারবে। আবার ম্যাগনেসিয়াম একটি ধাতু, সে 2টি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হবে। আচ্ছা, এখন হচ্ছে বিক্রিয়া দিবা একটা। এটা লেখার পরে এখানে হচ্ছে একটা বিক্রিয়া দিবা। কেমন বিক্রিয়া? এই যে ম্যাগনেসিয়াম তার কক্ষপথের 2টা ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে এবং ম্যাগনেসিয়াম 2+ এ পরিণত হচ্ছে। এবং এখানে ব্র্যাকেটে চাইলে লিখে দিতে পারো, এটা হচ্ছে আমাদের ক্যাটায়ন বা ধনাত্মক চার্জিত আয়ন বা ক্যাটায়ন। ঠিক আছে, এটা ম্যাগনেসিয়ামের জন্য লিখলাম। এবার লিখবা হচ্ছে ক্লোরিনের জন্য। এখানে ক্লোরিনের শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন বিদ্যমান। অষ্টক পূরণের জন্য তার একটি ইলেকট্রনের প্রয়োজন। তার একটি ইলেকট্রনের প্রয়োজন। সেই ইলেকট্রন কোথায় পাবে? ওই যে ম্যাগনেসিয়াম ত্যাগ করলো 2টা ইলেকট্রন, ওইগুলা গ্রহণ করবে। এখন বলতে পারো ভাই ম্যাগনেসিয়াম তো 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে ক্লোরিন একটা গ্রহণ করলে আরেকটা কোথায় যাবে? তাহলে 2জন ক্লোরিন একটা একটা করে গ্রহণ করবে। অষ্টক পূরণের জন্য তার ইলেকট্রনের প্রয়োজন। তাহলে এখন
ম্যাগনেসিয়ামের ত্যাগকৃত দুটি ইলেকট্রন দুটি ক্লোরিন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হবে। গ্রহণ করে কিসে পরিণত হবে? অ্যানায়নে পরিণত হবে। তো এখন যে অ্যানায়নে পরিণত হইলো সেটার বিক্রিয়াটা দেখাবা কিভাবে। যে ক্লোরিন কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, ঠিক আছে? একটা ইলেকট্রন গ্রহণ করে সে ক্লোরিন মাইনাসে পরিণত হবে বা ঋণাত্মক আয়নে পরিণত হবে। কিন্তু ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? দুইটা না? তাহলে দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করে Cl2 মাইনাসে পরিণত হবে। দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। কেন দুইটা গ্রহণ করবে? ওই যে ম্যাগনেসিয়াম তো দুইটা ত্যাগ করছে, এর জন্য সে বাধ্য হয়ে আরেকটা ক্লোরিন এসে দুইজন যুক্ত হবে, এখন ক্লোরিন 2 মাইনাসে পরিণত হবে। তাহলে এই বিক্রিয়াটা দেখাবা এখন, ঠিক আছে? তাহলে এই জায়গাটা এটা লিখতে পারো, এটা হচ্ছে অ্যানায়ন। এই জায়গাতে লিখতে পারো এটা হচ্ছে অ্যানায়ন। তাহলে এখন এরপরে আমরা কি দিব? এরপরে আমরা দিব হচ্ছে চিত্র। আমার এখানে জায়গা হবে না দেখে আমি অন্য পেজে যাচ্ছি। চিত্র তোমরা এর নিচেই দিবা আর কি। এভাবে একটা টাইটেল দিতে পারো যে বন্ধন গঠন চিত্র। কিভাবে দেখাইতে পারো? এখন হচ্ছে ম্যাগনেসিয়ামের চিত্র আঁকাবা। এখন কোনটা কতগুলো আঁকাবা সেটা বুঝবা কিভাবে? দেখো আমাদের যৌগটা কি ছিল? আমাদের যৌগটা ছিল হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তো ক্লোরিন কয়টা আছে এখানে? দুইটা না? তাহলে ক্লোরিন আঁকাবা দুইটা, ম্যাগনেসিয়াম একটা আছে, তাহলে ম্যাগনেসিয়াম আঁকাবা একটা। তাহলে ম্যাগনেসিয়াম কয়টা আঁকাবো? একটা। আর ক্লোরিন আঁকাবো দুইটা, তাহলে ম্যাগনেসিয়াম আঁকাবা এখানে। সেটা ম্যাগনেসিয়াম, আর এখানে হচ্ছে ক্লোরিন দুইটা আঁকাইতে বলছে না? মানে দুইটা ছিল MgCl2, দ্যাটস ওয়াই এখানে দুইটা আঁকাইতেছি। এইবার ইলেকট্রনগুলো দিবা। এইবার হচ্ছে ইলেকট্রনগুলো এখানে শো করবা কিভাবে। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। তো মাঝখানে এইভাবে ম্যাগনেসিয়াম লিখতে পারো চাইলে, সুন্দর হবে। তাহলে ম্যাগনেসিয়ামের এখন কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে সেটা ইলেকট্রন বিন্যাস থেকে পাবা। দেখো প্রথম কক্ষপথে দুইটা, প্রথম কক্ষপথে হচ্ছে দুইটা, 2 নম্বর কক্ষপথে আছে হচ্ছে 8টা, 8টা না 10টা আছে 2 নম্বর কক্ষপথে। আচ্ছা প্রথম কক্ষপথে হচ্ছে দুইটা, পরে কক্ষপথে হচ্ছে 8টা, এবং শেষের কক্ষপথে কয়টা আছে? 3 নম্বর কক্ষপথে দুইটা আছে, 3s2 না লাস্টে। তাহলে দুইটা ইলেকট্রন তুমি দুই সাইডে দিবা, ক্লোরিনের দিকে দিবা। এখানে ক্লোরিন এই পাশে, ক্লোরিনের পাশে একটা দিলা, আর এই পাশে ক্লোরিনের পাশে একটা দিবা। তাহলে চিত্রটা একটু সুন্দর আসবে আর কি। এই দুটো ইলেকট্রন তো সে ত্যাগ করে দিবে, এর জন্য হচ্ছে এই দুটো ইলেকট্রনকে একটু আলাদাভাবে অঙ্কন করলাম, ঠিক আছে? আচ্ছা এবার আসো ক্লোরিনের ইলেকট্রনগুলো দেখাও। এটা হচ্ছে ক্লোরিন ক্লোরিনের প্রথম কক্ষপথে দুইটা, 2 নম্বর কক্ষপথে 8টা, এবং 3 নম্বর কক্ষপথে আছে 7টা। 1 2 3 4 5 6, সিঙ্গেলটা এই যে এই পাশে রাখবা, ম্যাগনেসিয়ামের পাশে রাখবা সিঙ্গেলটা, তাহলে চিত্র একটু সুন্দর আসবে আর কি। সেম ভাবে এটাও, এই যে সিঙ্গেলটা হচ্ছে এই সাইডের আমি রাখতেছি যাতে চিত্রটা ভালো আসে, ঠিক আছে? এরপরে তোমরা এখান থেকে একটা তীর চিহ্ন ড্র করবা। ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। এই ইলেকট্রনটা এখানে দিয়ে দিবে,
কারে দিয়ে দিবে? একটা ক্লোরিনকে দিবে, আর এই ইলেকট্রনটা আরেকটা ক্লোরিনকে দিবে। কিভাবে দিবে? এই যে হলুদ কালারের যে ইলেকট্রনটা আছে, হলুদ কালারের যে ইলেকট্রনটা আছে সেটা এখানে চলে আসবে, এখানে। আর এই হলুদ কালারের ইলেকট্রনটা এইখানে চলে আসবে। তাহলে এইভাবে কিন্তু ম্যাগনেসিয়াম ইলেকট্রন কি করবে? দিয়ে দিবে। মানে ম্যাগনেসিয়াম যে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে এটা এখানে শো করতেছে, এখানে লিখে দিবে এটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ, ইলেকট্রন ত্যাগ। আচ্ছা, ম্যাগনেসিয়াম যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, ম্যাগনেসিয়াম কি আর ম্যাগনেসিয়াম থাকবে? না, ম্যাগনেসিয়াম 2+ পরিণত হবে। আর ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, এই ক্লোরিনটা, ও ক্লোরিন মাইনাসে পরিণত হবে। ও একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাই ও ক্লোরিন মাইনাসে পরিণত হবে। এক্স্যাক্টলি তাই। এইবার এই চিত্র দেওয়ার পরে এখন তুমি দিবা হচ্ছে সামগ্রিক বিক্রিয়া। কি দিবা? সামগ্রিক বিক্রিয়া। সামগ্রিক বিক্রিয়াটা কোনটা? ওই যে 1 নম্বরে যে বিক্রিয়া পাইছিলাম সেটা কি? ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করছে এবং ম্যাগনেসিয়াম 2+ পরিণত হয়েছে। এবং নেক্সট, ক্লোরিন তো দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করছিল, দেন Cl2- পরিণত হয়েছে। Cl2 মাইনাসে পরিণত হয়েছে, ঠিক আছে? Cl2- পরিণত হয়েছে। তাহলে এখন এখানে তুমি সামগ্রিক বিক্রিয়া বলতে এখানে বিক্রিয়া দুইটা যোগ করে দিবা। বিক্রিয়া দুইটা কি করবা? যোগ করবা। যখন যোগ করবা, দেখো মাইনাস দুইটা ইলেকট্রন প্লাস দুইটা ইলেকট্রন কাটা। এখানে কে কে আছে? ম্যাগনেসিয়াম আছে প্লাস দুইটা Cl আছে। আর এইদিকে কে আছে? ম্যাগনেসিয়াম 2+ আর Cl2-, তাই না? তো এটাকে তুমি সরাসরি যৌগরূপে লিখে ফেলবা, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। কোনো সমস্যা নাই, সরাসরি যৌগরূপে এখানে লিখে ফেলবা, তাহলে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তো এখন একটু বর্ণনা দিতে হবে। কি বর্ণনা? ম্যাগনেসিয়াম, আচ্ছা, এভাবে বর্ণনা দিবে হচ্ছে এইভাবে যে ম্যাগনেসিয়াম 2+ ক্যাটায়ন এবং ক্লোরিন 2- অ্যানায়ন। দুটি চার্জের মধ্যে, দুটিকে এখন চার্জ বলতে পারবো না, দুটি চার্জের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের ফলে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের ফলে, দেখো কিভাবে বুঝবা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল? দেখো ম্যাগনেসিয়াম হচ্ছে প্লাস আর ক্লোরিন হচ্ছে কি? মাইনাস। তাহলে প্লাস এবং মাইনাসকে কি করবে? আকর্ষণ করবে না? প্লাস মাইনাস কি কি করে? আকর্ষণ করে। যদি দুইটাই মাইনাস হইতো তাহলে বিকর্ষণ করবে, দুইটাই মাইনাস হলে কি করবে? বিকর্ষণ করবে। আচ্ছা, ম্যাগনেসিয়াম 2+ ক্যাটায়ন এবং ক্লোরিন 2- অ্যানায়নে দুটি চার্জের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের ফলে, আকর্ষণ বলের ফলে আয়নিক বন্ধন তৈরি হবে। আয়নিক বন্ধন তৈরি হবে এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড দুজন যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। আয়নিক বন্ধন দ্বারা গঠিত হওয়ায়, আয়নিক বন্ধন দ্বারা গঠিত হওয়ায় ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে, ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে আয়নিক যৌগ বলা হয়। শেষ, এতটুকুই অ্যান্সার। তাহলে কয় পেজ হবে এটা লিখলে? কয় পেজ হবে এটা লিখলে? চিত্র টিত্র আঁকলে 2.5 পেজ চলে যাওয়ার কথা। হ্যাঁ, 2.5 পেজের মতো লিখবা এটা। এটা 4 নম্বরের প্রশ্নে আসে বেশিরভাগ ক্ষেত্রে। 3 নম্বরের জন্য আসলে এত এক্সপ্লেন করা দরকার নাই, বাংলা লেখা কমাই দিবা, বাট চিত্র কমানো যাবে না। চিত্র বিক্রিয়া এইভাবেই থাকবে। তো এইভাবে প্রত্যেকটার ক্ষেত্রেই একই। দেখো NaCl, একটা সোডিয়াম নিবা একটা ক্লোরিন নিবা, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে। ক্যালসিয়াম ক্লোরাইড,
ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করবে, ক্লোরিন 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ করবে। এটাও সেম। এখানে সোডিয়াম 1টা ইলেকট্রন ত্যাগ করবে, ফ্লোরিন 1টা ইলেকট্রন গ্রহণ করবে। ম্যাগনেসিয়াম 1টা ইলেকট্রন ত্যাগ করবে, ফ্লোরিন 2টা ফ্লোরিন ওই 2টা ইলেকট্রন ত্যাগ গ্রহণ করবে। ম্যাগনেসিয়াম অক্সাইডের ক্ষেত্রেও সেম। এখানে দেখো 2টা সোডিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করবে, অক্সিজেন একাই 2টা ইলেকট্রন সে গ্রহণ করবে। এখানেও একই অবস্থা, অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করবে, ক্লোরিন সেই 3টা ইলেকট্রন, 3জন ক্লোরিন একটা একটা করে গ্রহণ করবে। এজিসিএল সিলভার এখানে 1টা ইলেকট্রন ত্যাগ করবে, ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করবে। সেম পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম 1টা ইলেকট্রন ত্যাগ করবে, ক্লোরিন সেই 1টা ইলেকট্রন গ্রহণ করবে। সোডিয়াম NaBr একই কথা। তুমি শুধু দেখবা যে ধাতু এবং অধাতু আছে কিনা। ধাতু এবং অধাতু যদি থাকে তাহলে চোখ বন্ধ করে সেটা আয়নিক যৌগ, কোনো কোনো সন্দেহ নাই এখানে। চোখ বন্ধ করে, ঠিক আছে। ধাতু এবং অধাতু যদি থাকে তাহলে চোখ বন্ধ করে আয়নিক যৌগ এইভাবে বর্ণনা দিবা, একদম হুবহু সবকিছু। সবকিছু হুবহু যেভাবে আমি দেখাইছি না, একদম সেই প্রসিডিওরেই কিন্তু অ্যান্সার করতে হবে। তোমার প্রশ্ন কেমন আসবে? প্রশ্ন আসবে যে উদ্দীপকের এক্স মৌল এবং ওয়াই মৌল যে বন্ধন গঠন করে তার ব্যাখ্যা দাও। তো এই ব্যাখ্যাটা দিতে হবে, ফুল ব্যাখ্যাটা দিতে হবে। ধাতু অধাতু, এই বন্ধন সেই বন্ধন, চিত্র একে বিক্রিয়া টিক্রিয়া দিয়ে তোমাকে ফুললি একটা ব্যাখ্যা দিতে হবে। তো আয়নিক যৌগ এবং আয়নিক বন্ধন যেটা, এটা এই অধ্যায়ের সবচেয়ে হট টপিক, মানে 3 স্টার বলতে পারো। তো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে মানে আসার জায়গা এখান থেকেই, ভিন্ন কোনো জায়গা নাই এখান থেকে আসার মতো। এখান থেকে আসার মতো ভিন্ন কোনো জায়গা নাই। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে সমযোজী যৌগ, যেটা সমযোজী বন্ধন। আর ধাতব বন্ধন তো নাই আমাদের, শেষ। তাহলে সমযোজী বন্ধন পড়বো এরপরে। তারপরে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্য পড়বো। তারপরে আয়নিক বন্ধন যে পানিতে কিভাবে দ্রবীভূত হয় সেটা পড়তে হবে। আয়নিক যৌগ তড়িৎ পরিবহন করে সেটাও পড়তে হবে। তারপরে আমাদের হচ্ছে অধ্যায়টা শেষ হবে আর কি। তো আমরা এখান থেকে আরো কিছু দেখি। আচ্ছা, আমরা এখন আরো কিছু দেখি, সেটা হচ্ছে সমযোজী যৌগটা একটু দেখি, মানে সমযোজী বন্ধন কিভাবে হয়। সমযোজী বন্ধন, এবার আচ্ছা, তাহলে সমযোজী বন্ধন যেটা আছে এটা কাদের মধ্যে তৈরি হবে? প্রথম কথা হচ্ছে অধাতু এবং অধাতু মিলে হচ্ছে সমযোজী বন্ধন তৈরি করবে। অধাতু প্লাস অধাতু, দুইজনই অধাতু থাকবে, এখানে কোনো ধাতু থাকবেই না। তার মানে তোমাদের পরীক্ষার প্রশ্নে কোথাও যদি ধাতু না পাও, শিওর এটা সমযোজী বন্ধন। ধাতু না পাইলেই ওইটা সমযোজী বন্ধন, শিওর, এখানে কোনো প্যাচগোছ নাই। আচ্ছা, তাহলে অধাতু এবং অধাতু মিলে সমযোজী বন্ধন তৈরি করবে। এদের মধ্যে যে বলটা কাজ করে, মানে এই অধাতু এবং অধাতু কেন যুক্ত হবে একে অপরের সাথে? একে অপরের সাথে যুক্ত হবে একটা বলের কারণে। সেই বল বা সেই ফোর্সের নাম হচ্ছে ভ্যান্ডার ওয়ালস বল। এটা সাধারণত দুর্বল প্রকৃতির হয়ে থাকে। কেমন? দুর্বল প্রকৃতির। আয়নিক যৌগে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল আছে না, ওইটার চেয়ে এটা শক্তিশালী কম, এটা এটা বেশি একটা দুর্বল। আর আয়নিক যৌগে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটা আছে ওইটা একটু স্ট্রং আর কি। তাহলে এখানে অধাতু এবং অধাতু মিলে তৈরি করবে, বল কাজ করবে হচ্ছে দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমি সংজ্ঞাটা দিব, সেটা হচ্ছে সমযোজী যে বন্ধন আছে তার সংজ্ঞা দিব আর কি, বা সমযোজী যৌগ। সমযোজী যৌগ, এখন এটা সংজ্ঞা কিভাবে দিতে পারি? আচ্ছা, অধাতু এবং অধাতু যৌগ গঠনের সময় যৌগ গঠনের সময় কেউ ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতে পারে না।
কেউ ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতে পারে না। কেউ ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতে পারে না। এখন বলতে পারো ভাই ইলেকট্রন অধাতু, যেহেতু অধাতু তো ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা, কেউ যদি ওর ইলেকট্রন না দেয় ও গ্রহণ কার থেকে করবে? এর জন্য ত্যাগও করতে পারে না, গ্রহণও করতে পারে না। কেউ দিল না ইলেকট্রন, কেউ ত্যাগ করে ওরে দিল না, তাহলে ও গ্রহণ করবে কিভাবে? তাই না? তাহলে এখানে ত্যাগ গ্রহণ কোনোটাই হয় না। আচ্ছা, অধাতু এবং অধাতু যৌগ গঠনের সময় কেউ ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতে পারে না। তাই শেষ কক্ষপথে অষ্টক পূরণের জন্য শেষ কক্ষপথে অষ্টক পূরণের জন্য তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বা ভাগাভাগির মাধ্যমে, যেটাই মনে করো না কেন, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে দুর্বল ভ্যান্ডার ওয়ালস বলের প্রভাবে দুর্বল ভ্যান্ডার ওয়ালস বলের প্রভাবে যে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে। তা এখন কথা হচ্ছে যে আমি তো সমযোজী যৌগের সংজ্ঞা লিখতেছি, কেন বন্ধনেরটা লিখলাম? যখন সমযোজী যৌগ কাকে বলে বলবে, তখন কিন্তু তোমাকে উপরের এই কথাগুলো লিখতে হবে, তাছাড়া কিন্তু হবে না। যে সমযোজী বন্ধন আছে যে যৌগে, তাদেরকে সমযোজী যৌগ বলে, এভাবে বললে কিন্তু হবে না। তাহলে এরপরে লিখবা সমযোজী বন্ধন দ্বারা গঠিত যৌগকে সমযোজী যৌগ বলা হয়। সমযোজী যৌগ বলে। তাহলে সংজ্ঞাটা কিন্তু মুখস্থ করতে হবে মেইনলি। মুখস্থ বলতে এটা কিন্তু এমনি বানায় বানায় লেখা যায় যে অধাতু অধাতু যৌগ গঠন করবে। আরে অধাতু তো কেউ ইলেকট্রন ত্যাগ করবে না, তাহলে তো কেউ গ্রহণও করতে পারবে না। তাহলে কেউ ত্যাগ বা গ্রহণ করে না, তাই তাদের তো অষ্টক পূর্ণ করা দরকার। কি করবে এখন? কি করবে? ইলেকট্রন ভাগাভাগি করে দিল। মানে মনে করো যে তোমরা দুইজনে আসো, বাট একটা কেক কেনার টাকা আছে, তো দুজনেরই কেক খাওয়ার ইচ্ছা আছে, তো দুজনে শেয়ার করে খাইলা। ওইরকম ভাবে এখানে অবস্থাটা হয়েছে আর কি। তাহলে শেষ কক্ষপথে অষ্টক পূরণের জন্য তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে দুর্বল ভ্যান্ডার ওয়ালস বলের প্রভাবে। এখন বলতে পারো ভাই দুর্বল ভ্যান্ডার ওয়ালস বলের প্রভাবটা কি? এই ওয়ার্ডটা শুধু আমাদের বইতে আছে, বাট এটা ভাঙায় আমাদের দেখানো নাই, তাই আমাদের এক্সট্রা দেওয়ার দরকার নেই। এই দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল নিয়ে তোমরা ভবিষ্যতে অনেক বেশি পরিমাণে পড়বা। প্রভাবে যে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে। এবং তোমরা যখন ইন্টার উঠবো তখন শুনবা যে দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল, এটা নামে দুর্বল কিন্তু কামে কিন্তু অনেক শক্তিশালী। প্রভাবে যে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলা হয়। তাহলে সমযোজী বন্ধন দ্বারা গঠিত যৌগকে সমযোজী যৌগ বলা হয়। এবার দেখবো সমযোজী যৌগ কারা। কিছু স্যাম্পল আমি লিখি, হ্যাঁ। যেমন মনে করো H2, Cl2, H2O, F2, O2, তারপরে হচ্ছে N2, NH3, PCl3, PCl5, PCl3, PCl5। তারপরে আর কি হইতে পারে? আরো অনেক কিছু হইতে পারে, যেমন হচ্ছে CCl4, SiCl4। তারপরে আর কি হইতে পারে? যেমন আচ্ছা H2Cl2F2 এগুলো তো লিখেছি। সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, তারপরে আচ্ছা ডট 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 দিয়ে দিই। আরো অনেক বলা যায়, বুঝছো, চিন্তা করলে অনেকগুলো লেখা যাবে। তাহলে সেক্ষেত্রে এগুলো যে সমযোজী যৌগ সেটা কেন বিশ্বাস করলা? কারণ দুইটাই এখানে অধাতু। কে কে আছে? দুইজনই এখানে অধাতু অবস্থায় আছে।
দুইজনই এখানে কি আছে, অধাতু অবস্থায় আছে। তো এখনো আমি তোমাদের একটা ফরম্যাট সাজাই দিই, যেমন তোমরা মনে করো ঘ নাম্বার লিখবা, তো ঘ নাম্বার যদি আসে প্রথমে কি করবা, আইডেন্টিফিকেশন, আবারও সেম এখানে আইডেন্টিফিকেশন করবা। তারপর এখানে সমযোজী বন্ধনের যে বড় সংজ্ঞাটা লিখে দিলাম সেটা লিখবা, মানে ডেফিনেশন, সংজ্ঞা দিবা এখানে সংজ্ঞা, আর এখানে দিবা আইডেন্টিফিকেশন মানে পরিচয় পর্ব, তারপরে দিবা হচ্ছে ডেফিনেশন, তারপরে যাবা হচ্ছে ইলেকট্রন বিন্যাসে। এখন আমি কোনটা করব, ছোটখাটো একটা করি, ধরো যে পানিরটা করি যেটা সবচেয়ে ফেমাস, পানি H2O, এটা করি। তাহলে এবার আসো করা যাক। তাহলে আমি কাটটা করতেছি H2O। তো প্রথমে কিন্তু ওই যে ইন্ট্রোডাকশন সংজ্ঞা এগুলো দিয়ে আসতে হবে, ইন্ট্রোডাকশন সংজ্ঞা দিয়ে আসতে হবে। তারপর তুমি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস দিবা 1s1, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দিলা 1s2, 2s2, 2p4। তাহলে এটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। তো এখন কি করবে, এখন কথাবার্তা লিখবা আর কি, যে হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। হাইড্রোজেন কি অষ্টক পূর্ণ করে নাকি দুইয়ের নিয়ম ফলো করে? হাইড্রোজেন কিন্তু দুইয়ের নিয়ম ফলো করে, তার মানে তার শেষ কক্ষপথে আর একটা ইলেকট্রন দরকার। হাইড্রোজেনের শেষ কক্ষপথে যদি আরো একটা ইলেকট্রন আসে তাহলে 1s2 হবে, এবং সেটা হিলিয়ামের মতো বিন্যাস অর্জন হবে, আর সেটাই তার স্থিতিশীলতা, মানে দুইয়ের নিয়ম মানতেছে সে। সে কার নিয়ম মানতেছে? দুইয়ের নিয়ম ফলো করতেছে। আচ্ছা, দুইয়ের নিয়ম অষ্টক নিয়ম সেটা এখনো দেখানো হয় নাই, বাদ ওইটা দেখাইতে হবে আর কি। এই জন্যই ভাবতেছিলাম কি যেন মিসিং হয়েছে। ঠিক আছে, হাইড্রোজেন 1s1, হাইড্রোজেন হচ্ছে একটা ইলেকট্রন দরকার। অক্সিজেনের শেষ কক্ষপথে দেখো 6টা ইলেকট্রন আছে, ওরও তো ইলেকট্রন দরকার, দুইজনেরই ইলেকট্রন দরকার, তাহলে তো কেউ দিবে না। দুইজনেরই ইলেকট্রন দরকার মানে দুইজনেরই গ্রহণ করা দরকার অষ্টক পূর্ণ করার জন্য, তাহলে কেউ দিবে না, তার মানে তারা দুইজনেই অধাতু, দুইজনেই অধাতু। আর দুইজনে অধাতু হওয়া সত্ত্বে তারা হচ্ছে সমযোজী বন্ধন গঠন করবে। এখন তুমি কথাটা কিভাবে লিখবা, এখানে প্রথমে লিখবা যে হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে। আমি মুখে মুখে বলে দিচ্ছি, হ্যাঁ, হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে। তো হাইড্রোজেনের স্থিতিশীল হওয়ার জন্য, হিলিয়ামের মতো বিন্যাস অর্জন করার জন্য আরও একটি ইলেকট্রন প্রয়োজন। অন্যদিকে অক্সিজেনের শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন আছে, অক্সিজেনের শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন আছে। তো সেখানে তার অষ্টক পূরণের জন্য আরও 2টি ইলেকট্রন প্রয়োজন। তো অক্সিজেনেরও ইলেকট্রন প্রয়োজন, হাইড্রোজেনেরও ইলেকট্রন প্রয়োজন, তাই তারা কেউ ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতে পারবে না। দুইজনেরই প্রয়োজন, ত্যাগ বা গ্রহণ করতে পারবে না। অষ্টক পূরণের জন্য বা স্থিতিশীলতা অর্জনের জন্য তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, দুর্বল ভ্যান্ডারওয়ালস বলের মাধ্যমে বন্ধন তৈরি করবে। সেটা কিভাবে, সেই বন্ধন চিত্রটা তুমি দেখাবা। বাংলা লিখলা না, আয়নিক যৌগের মতো কিন্তু এখানে বিক্রিয়া নাই। তো এখানে তুমি ওই যে বাংলা কথাগুলো লিখলা, যে হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটা আছে, ওই গুণ গান গাইলা আর কি। অক্সিজেনের শেষ কক্ষপথে আরো 2টা দরকার, হাইড্রোজেনের দরকার, দুজনেরই অভাব, কেউ কাউরে দিবে না, এই গুণ গান এখানে লিখবা। তো এগুলো লিখে পেজ ভরতে হবে আর কি। তারপরে চলে যাবা হচ্ছে তুমি চিত্রে, বন্ধন চিত্র। কি চিত্র? বন্ধন চিত্র। বন্ধন চিত্র আঁকার জন্য তোমার H2O, তাই না? তাহলে হাইড্রোজেন আঁকাবা 2টা, অক্সিজেন আঁকাবা কয়টা? একটা। আগে যেটা কম সংখ্যায় আছে, সংখ্যায় যেটা কম মানে সেন্ট্রাল অ্যাটম, আমি কিন্তু সেন্ট্রাল অ্যাটমের কথা বলেছি, মানে কেন্দ্রীয় পরমাণু। কেন্দ্রীয় পরমাণু হচ্ছে এখানে অক্সিজেন, কেন? সেই সংখ্যায় কম আছে। তো সংখ্যায় যে কম তাকে আগে আঁকাইতে হবে, তাকে আগে অঙ্কন করতে হবে। তাহলে আগে অক্সিজেনকে আঁকো, এই যে অক্সিজেন, আগে অক্সিজেনকে আঁকতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের অক্সিজেন। তাহলে এইটা হচ্ছে আমাদের অক্সিজেন। অক্সিজেনকে আঁকার জন্য অক্সিজেনের প্রথম কক্ষপথে হচ্ছে 2জন, পরে কক্ষপথে হচ্ছে 6জন। 1 2 3 4, আচ্ছা 1 2 3 4, এদিকে দিলে মনে হয় ভালো হবে। 1 2 3 4, আর একটা হচ্ছে 5 6, 5 6। তো এই দুটাকে আমি সিঙ্গেল সিঙ্গেল রাখলাম, কেন? এখানে হাইড্রোজেন এসে বসবে, তো তাই এখানে সিঙ্গেল সিঙ্গেল রাখলাম। তো এখন আমাকে আরো 2টা হাইড্রোজেনের চিত্র আঁকাইতে হবে, তাই না? তো হাইড্রোজেনের চিত্রগুলা এগুলাকে অ্যাটাচ করে আঁকাবা, এই যেভাবে অ্যাটাচ করে, ইলেকট্রন শেয়ার করবে তো অ্যাটাচ করে আঁকাবা।
তাহলে এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন, এই দুইটা হচ্ছে আমাদের হাইড্রোজেন। এবার হাইড্রোজেনের ইলেকট্রন দেখাও। হাইড্রোজেনের ইলেকট্রন দেখাবা হচ্ছে অন্য একটা চিহ্ন দিয়ে। দেখো এখানে যে অক্সিজেন আছে, অক্সিজেনের ইলেকট্রনগুলো কিভাবে দেখাইছি, এইভাবে দেখাইছি না, গোল গোল দিয়ে। তো হাইড্রোজেনের চিহ্নটা অন্যভাবে দিবা, নাহলে বুঝতে মুশকিল হবে। হ্যাঁ, তো হাইড্রোজেনের যে চিহ্নটা সেটা একটু অন্যভাবে দিতে হবে আমাদেরকে। কিভাবে দিব? ধরো যে আমি ক্রস দিয়ে দেখাচ্ছি, ক্রস, এটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন, ক্রস ক্রস। হাইড্রোজেনের ইলেকট্রনটা আমি এখানে ক্রস দিয়ে দেখাইলাম। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রনগুলো হচ্ছে গোলাপি কালারে, এখানে ক্রস দিয়ে দেখানো আছে, আর অক্সিজেনের ইলেকট্রনগুলো পেস্ট কালারে দেখানো আছে। ঠিক আছে, তো এখন ইলেকট্রন শেয়ার করছে, হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করছে, আর অক্সিজেন হচ্ছে তার দুইটা ইলেকট্রন শেয়ার করছে। কে কে কতগুলো শেয়ার করছে? অক্সিজেন দুটি ইলেকট্রন শেয়ার করছে, আর হাইড্রোজেন হচ্ছে একটি ইলেকট্রন শেয়ার করছে। মানে একটা হাইড্রোজেন তো একটাই শেয়ার করছে, তাই না? তাহলে এবার যখন তারা শেয়ার করছে, এবার হাইড্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা হিসাব করে দেখো। হাইড্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে দুইটা। আবার এখানেও দেখো হাইড্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে দুইটা। অক্সিজেনেরটা হিসাব করো, 1 2 3 4, এখানে আবার দুইটা, 5 6 7 8। তাহলে অক্সিজেনের কি হয়ে গেছে? অষ্টক পূর্ণ হয়ে গেছে না? অক্সিজেন এখানে অষ্টক পূর্ণ হয়ে গেছে। তাহলে অক্সিজেন অষ্টক পূর্ণ হয়ে গেছে, আর হাইড্রোজেন হচ্ছে 2 এর নিয়ম মানতেছে, এবং অষ্টক পূর্ণ এবং 2 এর নিয়ম মানার মাধ্যমে তারা স্থিতিশীল অবস্থায় চলে গেছে, স্থিতিশীল। এবং এই স্থিতিশীলতার কারণে তাদের মধ্যে যে দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল আছে, সেই বলের প্রভাবে এখানে একটা বন্ধন তৈরি হয়, সেই বন্ধনটাকে বলা হয় সমযোজী বন্ধন। এখানে বন্ধন কয়টা আছে বলতে পারবা? এই যে একটা বন্ধন, আর এখানে হচ্ছে এই যে আরেকটা বন্ধন। তাহলে বন্ধন কয়টা এখানে? দুটি সমযোজী বন্ধন। তাহলে এখানে কিন্তু দেখাই দিবা এইভাবে, যে এই যে একটা সমযোজী বন্ধন, আর এখানে দেখাই দিবা এটা একটা বন্ধন। তাহলে বর্ণনা এইভাবে দিবা যে ইলেকট্রন শেয়ার, হাইড্রোজেন একটি ইলেকট্রন শেয়ার এবং অক্সিজেন দুটি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে দুর্বল ভ্যান্ডার ওয়ালস বলের প্রভাবে যে বন্ধন গঠন করে, এবং বন্ধন গঠন হওয়ার ফলে অক্সিজেনের শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন এবং হাইড্রোজেনের শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন পূর্ণতা পায়, এবং তারা স্থিতিশীলতা অর্জন করে এবং H2O যৌগে পরিণত হয়। এবং এই যৌগের নাম কি? এই যৌগের নাম হচ্ছে H2O, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন, যেটা হচ্ছে পানি। এটা হচ্ছে পানির গঠন চিত্র আর কি। তাহলে এইভাবে বর্ণনা টর্ণনা দিবা আর কি, বানাইটা না, যেহেতু তোমরা একবার পড়ছো, দ্যাটস ওয়াই আমি আর ডিপলি যাচ্ছি না। নেক্সট একটা ক্লাসে আমি শেষ করে দেওয়ার ট্রাই করব, নেক্সট একটা ক্লাসে এটা শেষ করে দেওয়ার ট্রাই করব, নেক্সট ক্লাসে। তাহলে এটা ছিল আমাদের হচ্ছে 4 নাম্বার ক্লাস, এটা ছিল হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস। আচ্ছা, কি লিখছো এটা? *29 *?